আমাদের লাইনটা কেটে গিয়েছিল। লাইভ ক্লাস নেওয়া আসলে অনেক কঠিন নেটওয়ার্ক এমন অবস্থা। আগের দিন দেখলাম নিপেনদা ক্লাসই নিতে পারেনি, বলছে যে পরে এক সময় ক্লাস নেবে। লাইনটা কেটে গিয়েছে, আমরা আবার অ্যাড হই। লাইনটা কেটে গিয়েছে, আমরা আবার একটু যত দ্রুত সম্ভব আমরা সবাই লাইভে চলে আসি, এখানে অ্যাড হই। মিঠুন রায় চলে আসছে। আসলে লাইভে ক্লাস নেওয়া অনেক প্যারা, অনেক। এখানে নেটওয়ার্কের জন্য মন মেজাজটাই ভেঙে যায়, যে নেটওয়ার্ক এমন হলে কথা বলাই মুশকিল হয়ে যায়। আমরা আবার আলোচনায় ফিরে আসি। সুশাসন নিয়ে যা কথা বললাম, সুশাসনের প্রতিশব্দ গুড গভর্নেন্স। সুশাসন সর্বপ্রথম উদ্ভব ঘটেছে আফ্রিকা মহাদেশে। এটির উদ্ভাবক সংস্থা বিশ্ব ব্যাংক। মিঠুন রায় কমেন্ট করছে, স্যার নেটওয়ার্ক বাফারিং হলে একটু ওয়েট করবেন। আমি ওয়েটই করতেছিলাম, কিন্তু লাইনটা কেটে গিয়েছে। আব্দুর রাজাক সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা আবার একটু ক্লাসে ফিরে আসি। সুশাসনের যে কয়েকটা প্রশ্ন বললাম আগের ক্লাসে আছে, আমরা একটু দেখে নেব, এটা ক্লিয়ার। আমি এখনও বলতে চাই যে সুশাসনের যে অনেকগুলো সংজ্ঞা আছে, সুশাসনে অনেকগুলো সংজ্ঞা আছে, এবং সুশাসনের এই সংজ্ঞাগুলো আমার নোট যাদের কাছে আছে তারা একটু দেখবে যে অনেকগুলো সংজ্ঞা দিয়েছে, কিন্তু লাইভ ক্লাসে সব সংজ্ঞা দেওয়া সম্ভব না। আমি ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা নিয়ে কথা বলবো। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সংজ্ঞাগুলো তা হচ্ছে বিভিন্ন সংস্থা, যেমন IMF, বিশ্ব ব্যাংক, এই সংস্থাগুলো যে সংজ্ঞাগুলো দিয়েছে, এই সংজ্ঞাগুলোর উপর আমরা বেশি ইফোর্ট দিব। তাহলে দেখো পরীক্ষায় এই সংজ্ঞাগুলো থেকে বেশি কোশ্চেন হয়। সুশাসনের সংজ্ঞা নিয়ে যদি প্রশ্ন আসে, প্রথম প্রশ্ন আসতে পারে যে সুশাসনের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কোন ব্যক্তি। আসতে পারে যে সুশাসনের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কোন ব্যক্তি। আমরা মনে রাখতে হবে সুশাসনের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি, একজন বিখ্যাত মনীষী ম্যাককর্নি। সুশাসনের সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। এখন আমরা কথায় আসি যে সুশাসনের সেই সংজ্ঞাটা কি। সুশাসনের সেই সংজ্ঞাটা কি? সুশাসন বলতে বোঝায় রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, শাসকের সাথে শাসিত জনগণের, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, শাসকের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের যে সম্পর্ক, সেটাই সুশীল সমাজ। তার মানে সুশাসন বলতে এমন একটা শাসন বোঝাচ্ছে যেখানে রাষ্ট্রের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের একটা। যাই হোক, আবার ফিরে আসছি। নেটওয়ার্ক বাফারিং হচ্ছিল, বাফারিং হলে আমরা একটু ওয়েট করব। তাহলে আমি যে সংজ্ঞাটা বললাম ম্যাককর্নি, সুশাসন বলতে বোঝায় রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, তারপর শাসকের সাথে শাসিতের বা শাসকের সাথে শাসিত জনগণের যে সম্পর্ক, সেটাই সুশীল সমাজ। মানে সুশীল সমাজ বলতে বোঝাচ্ছে যে দুই পক্ষ, রাষ্ট্র এবং জনগণ, এদের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে। আর যদি সুসম্পর্ক থাকে তাহলেই ধরে নেওয়া হয় যে তখন সুসম্পর্ক বিরাজ করতেছে দেশে। রাষ্ট্রের আরও একটা সংজ্ঞা আছে, রাষ্ট্র যত বেশি সমতা বিধান করবে, এটা সংজ্ঞা না, একটা সুশাসন সম্পর্কে একটা উক্তি। রাষ্ট্র যত বেশি সমতা বিধান করবে, স্বাধীনতার উপযোগ তত বেশি নিশ্চিত হবে। একটু আবারও শুনি, রাষ্ট্র যত বেশি সমতা বিধান করবে, স্বাধীনতার উপযোগ তত বেশি নিশ্চিত হবে। উপযোগ বলতে বোঝায় স্বাধীনতার ভালো ফলটা। স্বাধীনতার ভালো ফলটা যদি আমরা পেতে চাই, তাহলে রাষ্ট্রের অবশ্যই সমতা বিধান করতে হবে। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাষ্ট্র সমতা বিধান করে, তাহলে স্বাধীনতার উপযোগ আমরা তত বেশি পাবো, বা স্বাধীনতার ভালো ফলটা আমরা তত বেশি তুলে নিতে পারবো। তারপরে আমরা অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয়ের সাথে আসি। আমরা সুশাসনের প্রশান্ত মণ্ডল শুনতে পাচ্ছি, স্যার ধন্যবাদ, প্রশান্ত মণ্ডলকে ধন্যবাদ। প্রশান্ত মণ্ডলকে ধন্যবাদ। আমাদের যেহেতু পৌরনীতির সাথে যতগুলো বিষয় রিলেটেড আছে, আমরা সুশাসনের মধ্যে সকল বিষয় পড়তে হবে। যেমন গণতন্ত্র নিয়ে পড়তে হবে, আমাদের জাতীয়তা নিয়ে পড়তে হবে। জাতীয়তা নিয়ে যদি কথা বলি, জাতীয়তা কী জিনিস, জাতীয়তা নিয়ে অনেক প্রশ্ন হয়। জাতীয়তা কী জিনিস এটা রিটেনেও আসে, ভাইভাও প্রশ্ন হতে পারে। জাতীয়তা আমাদের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি আমরা জানি, রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি, তার মধ্যে জাতীয়তা একটি। কিন্তু যদি আমি কথা দিয়ে বোঝাতে যাই যে জাতীয়তা কী জিনিস, বলতে হবে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা।
এক ধরনের মানসিক ঐক্য। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, জাতীয়তা এক প্রকার মানসিক ঐক্য। যদি আমরা ক্লাসে যদি জিজ্ঞেস করি তোমরা কে কোন জেলা থেকে আসছো, তোমরা যদি হাত উঁচু করে কেউ 4-5 জন বলো যে আমরা খুলনা জেলা থেকে আসছি, কেউ যদি বলো ঢাকা জেলা থেকে আসছি, কেউ বলবো আমি পিরোজপুর জেলা থেকে আসছি, কেউ বলবো আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি। তা যারা সাতক্ষীরা জেলার বলবা বা যারা খুলনা জেলার বলবা একসাথে হাত তুলবা, দেখবা যে তোমরা নিজেদের মধ্যে একটা ফিলিংস তোমাদের চলে আসছে যে আমরা সাতক্ষীরাবাসী। এই যে একটা ফিলিংস, এই যে একটা মানসিক ঐক্য, এটাই কিন্তু জাতীয়তা। আর এই জাতীয়তা এই জন্য বলা হচ্ছে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা। জাতীয়তা নিয়ে যতগুলো কথা আছে, তা আমরা যদি ভালো করে শিখতে চাই তাহলে সংবিধানের অনুচ্ছেদ সরাসরি পড়ব। যেমন সংবিধানে যে কথাটা পুরোপুরি লেখা আছে, যদি আমরা পুরোপুরি কথাটা আয়ত্ত করতে পারি, তাহলে জাতীয়তা নিয়ে যদি কখনো জীবনে টিকাও আসে তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব একমাত্র যদি সংবিধানকে ফলো করা হয়। আর যদি আমি আমার মতো করে গাদা করে বানাই সানাই লেখার চেষ্টা করি, অনেক লিখেও কিন্তু মার্কস তোলা সম্ভব না। এই যে আমি কথাটা যে সংজ্ঞাটা দিলাম যে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, এই কথা কিন্তু একটা বিখ্যাত মনীষীর আমরা লিখে রাখতে পারি যে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা। এই কথাটা বলছে হ্যারল্ড লাস্কি, বা আমরা একে সংক্ষেপে ডাকতে পারি অধ্যাপক লাস্কি নামে। আমি আবারও বলতেছি উক্তিটা, আমি মাঝে মাঝে একটু কমেন্টস পড়তেছি, অনেকে কমেন্টস করতেছে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আমিনুল ইসলাম সুদূর পিরোজপুর থেকে কমেন্ট করছে, ধন্যবাদ তোমাকে ক্লাসে জয়েন দেওয়ার জন্য। আমি আবারও উক্তিটা একটু বলি, জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা, এটা বলছে হ্যারল্ড লাস্কি। আমরা একটু তুলে রাখি। এবার আসি গণতন্ত্র নিয়ে আমাদের অনেক কিছু পড়তে হয়। গণতন্ত্র নিয়েও বিখ্যাত উক্তি রয়েছে। গণতান্ত্রিক শাসন, একজন বিখ্যাত মনীষী বলছে গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। আমরা যে দেশের গণতন্ত্রের দিকেই তাকাই না কেন, দেখবো যে সেখানে রাজনৈতিক দলের উপস্থিতি অবশ্যই থাকতে হবে। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র হয় না। উত্তর কোরিয়ায় গণতন্ত্র আছে, কিন্তু উত্তর কোরিয়ায় কিম জং উন কী করছে, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে। আবার ভোটের দিন তাকেই ভোট দিতে যেতে হবে এরকম বাধ্যবাধকতা তৈরি করছে। এটাকে কিন্তু গণতন্ত্র বলে না। গণতন্ত্র হতে গেলে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, তাদের ভোটাধিকার স্বাধীনতা থাকতে হবে, তাহলে তাকে রাজনৈতিক গণতন্ত্র বলবে। যেমন গণতন্ত্র নিয়ে যে উক্তিটা বললাম, গণতন্ত্র কার্যত রাজনৈতিক দলের শাসন, এটাও একজন বিখ্যাত মনীষীর উক্তি। এটা হারম্যান মাইনার। আবার সুশাসন সম্পর্কে যদি আমাদের আসে, দুর্নীতি সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতি নিয়ে অনেক কথা আমাদের চলে আসে। যেমন দুর্নীতি মানুষ কখন করে, যার যত বেশি ক্ষমতা সে তত বেশি দুর্নীতি করার সুযোগ পায়। এটা নিয়েও বিখ্যাত উক্তি আমাদের এই সুশাসন করতে গেলে চলে আসে। এবং একটা বিখ্যাত উক্তি রয়েছে, বারবার আসে উক্তিটা। সে উক্তিটা কি? ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে। আমাদের রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ায়, আমাদের কনফিডেন্সের বাসা স্যার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের, তিনি হয়তো বারবার এই উক্তিটি দেখছেন যে ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে এবং চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে। এই উক্তিটি আমাদের বিভিন্ন সালে আসছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় রিসার্চ করে উক্তিটি কোথাও বার্ট্রান্ড রাসেলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও লর্ড অ্যাক্টনের নামে। আমরা একটু খেয়াল করে দাগাবো যে আসলে প্লিতে আমি খেয়াল করে দেখছি অপশানগুলো দুইটাই একসাথে সেট করে না। একসাথে যদি সেট করে সেই ক্ষেত্রে লর্ড অ্যাক্টন দিয়েই বেশি শ্রেয় হবে। কারণ কি, আমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে সেই বইতে লর্ড অ্যাক্টনের নাম আছে। আবার চাকরির পরীক্ষার অনেক বইয়ে দেখছি যেখানে সলিউশন দেওয়া আছে সেখানে বার্ট্রান্ড রাসেলের নামও অনেক জায়গায় দেওয়া আছে। উক্তিটা ছিল ক্ষমতা মানুষ চরমভাবে দুর্নীতিগ্রস্ত। তার মানে ক্ষমতার যে যত বেশি ক্ষমতার অধিকারী সে তত বেশি দুর্নীতি করার সুযোগ পায়। এখন দুর্নীতি করবে কি করবে না সেটা তার বিষয়। আমরা সুশাসন নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা এই বিখ্যাত কিছু উক্তি নিয়ে আলোচনা করতেছি। এখান থেকে বোঝার অনেক কিছু আছে। যেমন প্লেটোর একটা বিখ্যাত উক্তি আছে, শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন অনাবশ্যক। শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন অনাবশ্যক, মানে শাসক ন্যায়বান হলে আইনের কোনো প্রয়োজন নাই।
আবার শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক, তার মানে আইন থেকেও লাভ নাই। আমি আবারও বলি, শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন অনাবশ্যক, মানে আইনের দরকার নাই। আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক, মানে আইন থেকেও লাভ নাই। এই উক্তিটা দিয়েছেন প্লেটো। এই উক্তিটা দিয়েছেন প্লেটো। প্লেটোর থেকে আমাদের অনেক কিছু পড়তে হবে, যেমন প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে একটু প্লেটোর কথা যখন আসলো তার সম্পর্কে একটু বলে যাই। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে সুশাসন সম্পর্কে অনেক কিছু বলা আছে। যেমন আমি একটু আগে বলছিলাম যে সুশাসনের আলোচনা শুরু হয়েছে কখন থেকে? কল্যাণমূলক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে। কল্যাণমূলক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে। যেমন এই কল্যাণমূলক রাষ্ট্র নিয়ে একটা উক্তি আছে যে রাষ্ট্রের উচিত সর্বাধিক কল্যাণ সাধন করা। প্রত্যেকটা রাষ্ট্রের উচিত সর্বাধিক কল্যাণ সাধন করা। এই উক্তিটি আবার অ্যারিস্টটলের। কিন্তু যদি প্রশ্ন আসে যে কল্যাণমূলক রাষ্ট্র বা আদর্শ রাষ্ট্রতত্ত্ব এটি কার বা এটির জনককে, তাহলে বলতে হবে প্লেটো। প্লেটো এই কল্যাণমূলক রাষ্ট্র বা আদর্শ রাষ্ট্রতত্ত্ব তার দ্য রিপাবলিক গ্রন্থে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। দ্য রিপাবলিক গ্রন্থ যদি আমরা বাংলা মিডিয়াম পাই বা কোনো সারসংক্ষেপ পাই, একটু পড়ে দেখব, খুব ভালো লাগবে। আমাদের ফিলোসফিতে ছিল দ্য রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্রতত্ত্বে সে দেখাইছে যে সৈনিক, সেই দেশের সৈনিক হবে কারা, ছাত্র হবে কারা, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতি করবে কারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে কারা। যেমন একটা উদাহরণ দিই, তারা বলছিল যে যারা সৈনিক হবে তাদের কোনো পরিবার থাকতে পারবে না। আবার যারা রাজনীতি করবে তারা বিভিন্ন শিক্ষার মাধ্যমে 50 বছর অতিবাহিত করার পরে তারপর রাজনীতিতে নাম লেখাবে। এবং রাজনীতিক বিশেষ ব্যক্তিত্ব যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে তাদেরও কোনো পরিবার থাকবে না। তাহলে একটু চিন্তা করি, যদি পরিবার না থাকে তাহলে দুর্নীতি করবে তারা কিসের আশায়? আবার যারা সৈনিক তাদের পরিবার কেন থাকবে না? কারণ তারা যুদ্ধে গেলে তাদের কোনো পিছুটান থাকবে না, এজন্য তাদের কোনো পরিবার থাকতে পারবে না। এরকম করে আদর্শ রাষ্ট্রতত্ত্বের প্রতিটা স্তর নিয়ে সুন্দর করে একটা কাল্পনিক রাষ্ট্র, প্লেটো একটা কাল্পনিক রাষ্ট্র দাঁড় করিয়েছেন, কিন্তু তারপরেও অনেক সুন্দর কিছু তত্ত্ব সেখানে দিয়েছে। আমরা পড়লে একটা স্বপ্নের মধ্যে ঢুকে যাব যে আসলে যদি রাষ্ট্র এমন হতো। আমাদের রাষ্ট্রের স্তম্ভ নিয়ে যদি কথা বলি, রাষ্ট্রের স্তম্ভ কয়টি? পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে আছে রাষ্ট্রের স্তম্ভ 3টি। যদি প্রশ্ন করে রাষ্ট্রের স্তম্ভ কয়টি, বলতে হবে 3টি। কিন্তু চতুর্থ পঞ্চম স্তম্ভ নিয়েও কথা হয়। এই সুশাসনের ভিতর চতুর্থ পঞ্চম স্তম্ভ নিয়েও কথা হবে। রাষ্ট্রের 3টি স্তম্ভ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা সবাই জানি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি স্তম্ভ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। যদি চতুর্থ কোনো স্তম্ভ নিয়ে কথা হয় তাহলে বলতে হবে সিভিল সোসাইটি হলো, আমরা বলতে পারি, একটা শিক্ষিত জনগোষ্ঠী এবং তারা উচ্চ শিক্ষিত। এমন উচ্চ শিক্ষিত বলতে পারি যে, যাই হোক, নেটওয়ার্ক আবার ফিরে আসছে, আবার আলোচনায় আসি। আমরা সুশীল সমাজ নিয়ে কথা বলছিলাম। সুশীল সমাজ হচ্ছে এমন একটা সমাজ, উচ্চ শিক্ষিত এবং বলতে পারি সরকারের অবসরপ্রাপ্ত আমলাগণ, যারা পত্রিকায় বিভিন্ন কলাম টলাম লেখে, যারা কোনো দলের থাকে না, কোনো সরকারি দলেও থাকে না, বিরোধী দলেও থাকে না, এবং দুই দলের মধ্যে কম্বিনেশন করে একটা শান্তি বজায় রাখার চেষ্টা করে, তারাই হচ্ছে সুশীল সমাজ। এবং তারা সবসময় রাষ্ট্রের ভালো নিয়ে ভাবে, সবসময় রাষ্ট্রের সুন্দর শুভ দিকগুলো নিয়ে ভাবে, এই জন্য তাদেরকে বলা হয় সুশীল সমাজ। এই সুশীল সমাজ হচ্ছে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ। তাহলে রাষ্ট্রের যে 3টা স্তম্ভ প্রথমে বললাম, রাষ্ট্রের স্তম্ভ কয়টি? যদি এরকম প্রশ্ন আসে তাহলে বলবো 3টি। কিন্তু চতুর্থ স্তম্ভ কোনটি আসলে বলবো গণমাধ্যম, পঞ্চম স্তম্ভ কোনটি আসলে বলবো সুশীল সমাজ। এবং যদি এই স্তম্ভগুলোর মধ্যে থেকে প্রশ্ন করে যে রাষ্ট্রের সব থেকে শক্তিশালী স্তম্ভ কোনটি, তাহলে বলতে হবে গণমাধ্যম। রাষ্ট্রের সব থেকে শক্তিশালী স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যমের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 39-এর খ নং অনুচ্ছেদে আছে। এটা 1000 বার পরীক্ষায় আসছে। এবং সুশাসন থেকে অনেক প্রশ্ন, কিন্তু সুশাসনে অনেক প্রশ্ন সংবিধানের ভিতর থেকে আসবে। আমরা বাংলাদেশ বিষয়গুলি সংবিধান যদি ভালো করে পড়ি, সুশাসনেও কাজ দিবে। এই সংবিধানের কথায় আসি। যদি সংবিধান থেকে বলে যে সুশাসন সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে, অনেকে সংবিধান পুরা মুখস্থ, তাও বলবে যে সংবিধান সুশাসনের কত নং অনুচ্ছেদে আছে এটা জানি না। যারা ভিতরে পড়ছে তারা বলতে পারবে যে সংবিধানের
সংবিধানের 11 নং অনুচ্ছেদে আছে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের ভিতরে একটু পড়লে দেখবো যে গণতন্ত্র ও সুশাসন ওর ভিতরে একটু লেখা আছে, একটু পড়লেই বুঝতে পারবো। তাহলে যদি আমাদের প্রশ্ন আছে সুশাসন সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে, তাহলে বলতে হবে 11 নং অনুচ্ছেদে আছে। 38তম BCS এর আগে 4-5 দিন আগে আমাকে সাজেশন আকারে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমি অল্প করে সাজেশন আকারে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের উপরে ক্লাস নিয়েছিলাম। তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, সুবর্ণ মধ্যক কী জিনিস। সুবর্ণ মধ্যক হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। একটু সুবর্ণ মধ্যক নিয়ে কথা বলি। সুবর্ণ মধ্যক হচ্ছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। যেমন আমরা যদি আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলি, আওয়ামী লীগের আদর্শের সাথে বিএনপির আদর্শ মেলে না, এবং তারা যদি বলে দিন, ওরা বলবে রাত। কিন্তু এই দুটি আদর্শকে যদি কম্বিনেশন করে মাঝখানে কোনো নতুন আদর্শ গড়ে তোলা যায়, তাহলে সেটা হবে ওই দুই দলের সুবর্ণ মধ্যক। এই সুবর্ণ মধ্যক ধারণার একজন উদ্ভাবক আছে। এই সুবর্ণ মধ্যক ধারণার উদ্ভাবক হচ্ছে অ্যারিস্টটল। এই সুবর্ণ মধ্যক ধারণার উদ্ভাবক হচ্ছে অ্যারিস্টটল। আমাদের আসতে পারে সুবর্ণ মধ্যক কি? সুবর্ণ মধ্যক আছে দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা। আবার যদি বলি সুবর্ণ মধ্যক ধারণার প্রবর্তককে, তাহলে বলতে হবে অ্যারিস্টটল। আবার সুবর্ণ মধ্যক শুধু জানলে হবে না, এদের ইংরেজি সিনোনিমও জানতে হবে, গোল্ডেন মিন। যেমন 38তম ওদের কিছু কিছু ছেলে মেয়ে সুবর্ণ মধ্যক দাগাতে পারছিল, আর কিছু কিছু ছেলে মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে স্যার এটা কোথা থেকে আসছে বোঝেনি, কারণ সুবর্ণ মধ্যক নামে আসেনি, তখন আসছে গোল্ডেন মিন নামে। আমার একটু ভুল ছিল, কারণ আমি ইংরেজি প্রতিশব্দটা তাদের বলা হয়নি, শুধু সুবর্ণ মধ্যক বলছিলাম। অনেকে গোল্ডেন মিন ধরতে পারছে, অনেকে ধরতে পারি নাই। আমাদের ইংরেজি কিছু শব্দ নিয়েও প্রশ্ন আসে, যেমন যাই হোক, আবার নেটওয়ার্ক আসছে। আমরা একটু, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক আসবে যাবে, আমরা সেভাবে একটু ক্লাসটা চালিয়ে নেব। সুবর্ণ মধ্যক নিয়ে কথা বললাম, এবার কিছু ডিজিটাল রূপ নিয়ে কথা বলি। যেমন আমাদের বাণিজ্যের ক্ষেত্রে আছে, সরকারের ক্ষেত্রে আসে। যেমন এরকম প্রশ্ন আসতে পারে, সরকারের অফিস আদালত, সরকারি অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার যে যোগাযোগ, সরকারি অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার যে আন্তঃযোগাযোগ, এটা ডিজিটাল রূপকে কি বলে? এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে বলতে হবে এটা G2G। G2G কথার অর্থ হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আবার যদি বলি বাংলাদেশের নাগরিকগণ সরকারের কাছ থেকে যে সেবাগুলো গ্রহণ করতেছে, এটা ডিজিটাল রূপকে কি বলবো? তাহলে সরকারের কাছ থেকে জনগণের কাছে আসতেছে, এটাকে বলতে হবে G2C। G2C। আবার বাংলাদেশের বাংলাদেশের জনগণ সরকারের প্রতি যে কর্তব্যগুলো পালন করবে, যদি বলি যে নাগরিকগণ যে কর্তব্যগুলো সরকারের প্রতি পালন করতেছে, এটা ডিজিটাল রূপকে কি বলবো? তাহলে বলতে হবে C2G, মানে এটা সিটিজেন থেকে গভর্নমেন্ট, এভাবে করে আসতে পারে। আবার বাজার ব্যবস্থার ক্ষেত্রে আসতে পারে, বাজার ব্যবস্থার ক্ষেত্রে আসতে পারে যেরকম যে বিজনেসম্যান, ব্যবসায়ীর কাছ থেকে যদি একজন খুচরা কি বলতে পারি, কনজিউমার, ভোক্তা, ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তা যদি সরাসরি কোনো পণ্য কেনে, তার ডিজিটাল রূপকে কি বলতে হবে? তখন বলতে হবে B2C, বিজনেসম্যান টু কনজিউমার। এরকম করে বুঝে এই ধরনের ডিজিটাল রূপ থেকে কিছু প্রশ্ন হয়, এটাও সুশাসন চ্যাপ্টারের মধ্যে আলোচনা আছে। আবার প্রশ্ন আসতে পারে যে আমরা নৈতিকতা মূল্যবোধ তো পড়ছি, নৈতিকতা মূল্যবোধের লালন ক্ষেত্র কোনটি? আসতে পারে নৈতিকতা মূল্যবোধের লালন ক্ষেত্র কোনটি। একটু ভালো করে শুনে রাখি যে দেশে সুশাসন আছে, সে দেশের নৈতিকতা মূল্যবোধের স্তরও অনেক উঁচুতে। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে এখন চাকরির বাজারটা ফেয়ার আছে, লেখাপড়া করলে মানুষ চাকরি পাচ্ছে, তার মানে চাকরির বাজারে বেশ সুশাসনের বাতাস আছে। এমনকি পুলিশের চাকরিও মানুষ এমনি পাচ্ছে, ঘুষ ছাড়াই। BCS-এ তো ঘুষের কোনো চিন্তাই করা যায় না। অনেক চাকরিতে এখন প্রাইমারি 100% ফেয়ার চাকরি হয়। কিছু কিছু নিম্ন পোস্টের চাকরি যোগাযোগ করে হয়, সেখানে মেধার কোনো মূল্যায়ন নাই, সেখানে মেধা দেখানোর মতো জায়গাও না। কিন্তু মেধা দেখানোর মতো বাংলাদেশে যতগুলো চাকরি আছে, সেখানে সুশাসন আছে। আর যদি চাকরির বাজারে সুশাসন থাকে, আমরা যোগাযোগ কারোর সাথে করতেও চাইবো না, যোগাযোগ করতে চাইবো না। যোগাযোগ যদি না করি, তাহলে কি বলতে পারবো যে আমাদের নৈতিকতার জায়গাতে আমরা ঠিক আছি, আমরা কারোর সাথে দুর্নীতিতে হাত মিলাচ্ছি না। চাকরির ক্ষেত্রে যদি আমি কারোর কাছে টাকা দিই, তাহলে আমার নৈতিকতার ঘাটতি আছে। আর এই নৈতিকতার ঘাটতি কখন পড়বে? যখন আমি দেখবো যে দেশে সুশাসন নেই, অনেকে টাকা দিয়ে চাকরি নিচ্ছে, তখন আমিও চেষ্টা করব। এই জন্য
হয় নৈতিকতা মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কে? নৈতিকতা মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় সুশাসন। তার মানে সুশাসনও নৈতিকতা মূল্যবোধের সাথে কনজাস্টেড। সুশাসন না থাকলে নৈতিকতা মূল্যবোধের কথা চিন্তাই করা যায় না। তারপর আমরা আসি সুশাসন প্রতিষ্ঠায়, যদি আমি প্রশ্ন করি সুশাসন প্রতিষ্ঠায় অধিক কার্যকর করা প্রয়োজন কি? সুশাসন প্রতিষ্ঠায় অধিক কার্যকর করা প্রয়োজন কি, এরকম প্রশ্ন আসে। সুশাসন আমি বলছি যে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, এগুলো সুশাসনের পূর্ব শর্ত। কিন্তু আমি প্রশ্ন করছি সুশাসনকে অধিক কার্যকর করতে গেলে সরকারের কি দায়িত্ব? সরকারের দায়িত্বটা হচ্ছে স্থানীয় যে সরকার আছে বা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ আছে। একটু বলি, আমরা যখন ইউনিয়ন পরিষদে যখন বাড়িতে যাই, বেড়াতে যাই, রাস্তাঘাট খারাপ দেখি, রাস্তাঘাট খারাপ দেখলেই আমরা মুখস্থ বদনাম করতে থাকি, গালাগালি করি কার? সরকারের। কিন্তু সরকার একটু খেয়াল করলে দেখতে পারি যে ওইখানের সরকার কারা? ওইখানের সরকার আছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের এলাকার যে আছে মেম্বার থাকে, মহিলা মেম্বার থাকে, ইউনিয়ন পরিষদের যারা সদস্য আছে তারা ওইগুলো দেখভালের দায়িত্ব থাকে তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই। এজন্য বলা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিক কার্যকর করতে হবে স্থানীয় সরকার। স্থানীয় সরকার যদি কার্যকর হয় তাহলে সকল জায়গার বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ যদি ভালো হয় তাহলে আমরা তখন সরকারেরও সুনাম করতে পারবো। তার মানে সরকার যদি স্থানীয় সরকারকে ঠিকমতো কার্যকর করতে পারে তাহলে সকল স্থানীয় সরকার মিলায় পুরো সরকারই তখন ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে। সেই জন্য যদি এরকম প্রশ্ন হয় সুশাসন প্রতিষ্ঠায় অধিক কার্যকর করা প্রয়োজন কোনটি, তাহলে বলতে হবে স্থানীয় সরকার ব্যবস্থা। এই স্থানীয় সরকার বা স্থানীয় সরকার ব্যবস্থা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে যদি এটা বলা হয় তাহলে বলতে হবে 59, সংবিধানের 59 নং অনুচ্ছেদে এই কথা বলা আছে। আমরা আমলাতন্ত্র নিয়ে একটু কথা বলি। আমলাতন্ত্রের সাথে সম্পর্ক রয়েছে কিসের? অথবা প্রশ্ন করে যে লাল ফিতার দৌরত্ব, এটির সাথে সম্পর্ক রয়েছে কিসের? এই লাল ফিতার দৌরত্ব বা আমলাতন্ত্র কী জিনিস, একটু এটা নিয়ে কথা বলি। আমার বিসিএস নিয়ে কথা বলি। আমরা 36তম বিসিএসে প্রথম অ্যাপ্লাই করেছিলাম 2015 সালে, 15 সালের মে মাসের দিকে মনে হয়, 15 সালের মে মাসে। আর আমরা ফাইনালি সকল কিছু অতিবাহিত করে গেজেটেড অফিসার হিসেবে জয়েন করছি 2018 সালে, 2018 সালে সেপ্টেম্বর মাসে। তাহলে একটু চিন্তা করি যে কতদিন একটা বিসিএসের জন্য কতদিন ওয়েট করা লাগছে। এর সাথে অনেকগুলো বিষয় জড়িত, কিন্তু আমাদের দেশে আমলাতান্ত্রিক কিছু জটিলতা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে অনেক তাড়াতাড়িও বিসিএসের এই ফলাফল দেওয়া সম্ভব। যেমন আমাদের বর্তমান পিএসসি চেয়ারম্যান সাদিক স্যার অনেকটা ফাস্ট করার চেষ্টা করছে। একটা বিসিএসের মধ্যে আর একটা বিসিএসের রিটেন নিচ্ছে, প্রিলি নিচ্ছে, সে অনেকটা ফাস্ট করার চেষ্টা করতেছে। কিন্তু তারপরও আমাদের আমলারা যদি সচেতন না হয়, যেমন একটা বিসিএসের রেজাল্ট দিতে গেলে স্বাস্থ্য অধিদপ্তরে ফাইল পাঠানো লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠানো লাগে, তারপর এনএসআইতে ফাইল পাঠানো লাগে, এবং সকল ফাইল আবার যখন ফিরে জনপ্রশাসন মিনিস্ট্রিতে আসে তখন তারা গেজেট দিতে পারে, তার আগে দিতে পারে না। তাহলে এই যে আমলাতান্ত্রিক এই যে দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, কাজের যে তাদের যে ক্ষমতার অপব্যবহার, এই কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ করতে একটু দীর্ঘ সময় লেগে যায়। এই জন্য আমলাতন্ত্রের সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়েছে যে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা। আবার আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার সাথে কিসের সম্পর্ক রয়েছে? লাল ফিতার দৌরাত্ম্য। এই লাল ফিতার দৌরাত্ম্য কী জিনিস? ব্রিটিশ আমল থেকে সরকারি ফাইল পত্রগুলো লাল ফিতা দিয়ে বেঁধে রাখা হতো। এমনকি এখনও যদি থেকে কোনো রাষ্ট্রদূত আসে তাহলে আমরা দেখি তাদের লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অথবা আমরা যদি তাকাই আমাদের খুলনার প্রশাসনিক বিল্ডিংগুলো দেখে, আমাদের যে কোর্টের যে বিল্ডিংগুলো ছিল, এখন কোর্টের যে নতুন বিল্ডিং হয়েছে এটাই দেখতে পারবো না, কিন্তু পুরাতন যে বিল্ডিংগুলো ছিল লাল ইট বের করা লাল কালারের বিল্ডিংগুলো ছিল। আবার বিএল কলেজের যে প্রশাসনিক বিল্ডিং ছিল সেটাও লাল কালারের ছিল। মানে প্রশাসনের কালারটাই ছিল লাল, আভিজাত্যের কালার। এবং এই আভিজাত্যের এই লাল ফিতা দিয়ে তারা ফাইলগুলো বেঁধে রাখতো। এবং এমন হতো কোনো কার্যকরী ফাইল যদি কাগজ যদি ফাইলবন্দি হতো, কবে ওই ফাইল খোলা হবে তার কোনো ঠিক নেই। আর এমন কি প্রশাসনিক লোকজনকে মানুষ একসময় এত ভয় পেত
যদি প্রশাসনিক বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তা থাকতো, মানুষ সেই রাস্তাতে না যেয়ে ঘুরে প্রয়োজনে পানির মধ্যে দিয়ে নেমে যেত। তা মানুষ প্রশাসনকে এতটাই ভয় পেত যে প্রশাসনিক কোনো চক্করে পড়লে আমার অনেক সমস্যা হয়ে যাবে। তা সেই কারণে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য বলতে বোঝায় যে ক্ষমতার অপব্যবহার, মানুষ যে ক্ষমতার অপব্যবহারগুলো করতো সেই সময় লাল ফিতার দৌরাত্ম্য আর এখন আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা একই জিনিস। এজন্য আমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসছে, লাল ফিতার দৌরাত্ম্যের সাথে সম্পর্ক রয়েছে কিসের? আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার। একটা উক্তি বলি, দেশের উন্নয়নে প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক। আমরা বলছিলাম যে আমরা উক্তিগুলো পড়ব বিশেষ বিশেষ সংস্থার। উক্তিটা কি বলছি আবারও যারা লিখতেছে তারা একটু আবারও খেয়াল করে শুনে লিখি, যে দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটি দিয়েছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আবারও বলতেছি আমি, দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক। এই উক্তিটি দিয়েছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আবার আরও একটা বিখ্যাত উক্তি রয়েছে, নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। পরীক্ষায় অনেকবার আসছে, এই উক্তিগুলো অনেকবার পরীক্ষায় আসছে। আসলে সঠিক ক্লাস নিয়ে গেলে ব্ল্যাকবোর্ড ইউজ করার সুযোগ না থাকলে ক্লাস নিয়ে মজা নাই। আমি সকল উক্তিগুলো আমি লেখাই দিই ক্লাসে সুন্দর করে। এই উক্তিগুলো বললে অনেকটা ব্রেন ক্লিয়ার হয় এবং পরীক্ষায় হুবহু অনেক উক্তি আসে। তাহলে আমি আবারও বলতেছি, নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। এই উক্তিটি দিয়ে গেছেন অ্যারিস্টটল না, এটা মহাত্মা গান্ধীর উক্তি। ভারতীয় জাতীয়তা এর জনক মহাত্মা গান্ধী উক্তি দিয়েছে যে নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। আর আগেরটা বলেছে IMF। আমরা উক্তিগুলো একটু লিখে নিই। ন্যায়পাল নিয়ে কথা বলবো। আমি কথাগুলো একটু আমরা নোট করে রাখি, কারণ আমাদের জানি আগামীকালই কিন্তু আমাদের এর উপরে আবার পরীক্ষা হবে। মিলন আমাকে নোটিশ দিয়ে দিল যে আমাদের এই যা ক্লাস হবে এগুলোর উপরই আবার আগামী সাংবিধানিক একটি পদ, কিন্তু এটা শুধু খাতা কলমেই আছে, এর বাস্তবে রূপ এখনও দেওয়া হয়নি। ন্যায়পাল এমন একটা পদ, ন্যায়পাল যাকে নিয়োগ দেওয়া হবে সে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হতে পারে, মন্ত্রী হতে পারে। তার বিরুদ্ধে সে তদন্ত চালিয়ে তার কার্যক্রম আবার নেটওয়ার্ক ফিরে আসছে, আবার আমরা ক্লাসে ফিরে আসি। ন্যায়পাল এমন একটা গুরুত্বপূর্ণ পদ যে কারোর বিরুদ্ধে তার কার্যকলাপ সে খতিয়ে দেখতে পারবে, কিন্তু বাংলাদেশে এই পদটার এখনও বাস্তবে রূপ দেওয়া হয়নি। ন্যায়পাল থেকে প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম ন্যায়পাল পদ কোন দেশে সৃষ্টি হয়েছিল। ন্যায়পাল পদ নিয়ে প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম ন্যায়পাল পদ কোন দেশে সৃষ্টি হয়েছিল। ন্যায়পাল পদ সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল সুইডেনে। আসতে পারে যে কত সালে। ন্যায়পাল পদ সুইডেনে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল 1809 সালে। আমি একটা আবারও শুনি, ন্যায়পাল পদ সর্বপ্রথম পৃথিবীতে সৃষ্টি হয়েছিল সুইডেনে, এবং ন্যায়পাল পদ সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল সুইডেনে 1809 সালে। বাংলাদেশে ন্যায়পাল আইন জাতীয় সংসদে পাশ হয়েছিল কত সালে? 1980 সালে। তাহলে বাংলাদেশে ন্যায়পাল আইন জাতীয় সংসদে পাশ হয়েছিল 1980 সালে, এবং সংবিধানের কত নং অনুচ্ছেদ? 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। একটু লিখে নিলে তাহলে মনে থাকবে। একটি উক্তি লিখি, ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। একটু বুঝে নিই প্লাস লিখে নিই। ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। এই উক্তিটি বলছে অধ্যাপক লাস্কি। একটু আগে হ্যারল্ড লাস্কি যাকে বলছিলাম সেই অধ্যাপক লাস্কি। ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। অনেকে বলবে স্যার বিচার বিভাগের স্বাধীনতার সাথে ব্যক্তি স্বাধীনতার কী সম্পর্ক রয়েছে? আমার অনেকের পরে রাগ হতে পারে, মনে হলো যে একে আমি একটু যদি কষে থাপ্পড় মারতে পারতাম আমার ভালো লাগতো। আমি থাপ্পড় একটা মেরে দিলাম, থাপ্পড় মেরে দিয়ে আমি কি হজম করতে পারবো? আমার তো বিচারের আয়তায় আনবে, এবং যদি আমার ক্ষমতা থাকে আমি কি করব? বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করব। বিচার বিভাগকে ঘুষ টুস দিয়ে বলবো যে না, এর বিচার করার দরকার নেই। আমি যদি তাদেরকে বুঝাইতে পারি বা ক্ষমতা দিয়ে তাদেরকে মানাইতে পারি তাহলে আমার বিচার স্থগিত করতে পারবো। কিন্তু বিচার বিভাগ যদি স্বাধীন হয়, না আমি এই বিচারকে কোনোভাবে প্রভাবিত করতে পারবো, না বিচারককে প্রভাবিত করতে পারবো, আমার বিচার কিন্তু হয়ে যাবে। আর আমার বিচার হলে
আর আমার যখন বিচার হবে আমি সাহস করি, কারণ গালে থাপ্পড় মারতেও আমি যাব না। সুতরাং বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলে আমি আর একজনের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য তার গালে থাপ্পড় মারার সাহস আমি করব না। এই জন্য বলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। এটা অধ্যাপক লাস্কি বলছে। এবার আমরা আসি ক্ষমতা স্বাতন্ত্রীকরণ। একটু আগে বলতেছিলাম যে স্থানীয় শাসন, ক্ষমতা স্বাতন্ত্রীকরণ কাছাকাছি জিনিস। এটা স্থানীয় শাসনে কিন্তু ক্ষমতার একটা স্বাতন্ত্রীকরণ, ক্ষমতাকে ভাগ ভাগ করে দেওয়া। এই ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে এটা পরীক্ষায় আসছে অনেকবার। ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির প্রবক্তা এমডিজি লক্ষ্য ছিল 8টি, এসডিজি সেই লক্ষ্যগুলোই ভেঙে ভেঙে হয়ে গেছে 17টি। এই 17টি লক্ষ্য থেকে সকল লক্ষ্য থেকেই প্রশ্ন আসতে পারে। আবার এখানে সুশাসন সম্পর্কিত যদি কোনো ধারা থাকে সেটাকে গুরুত্ব দিতে হবে। বললাম যে সুশাসনের ক্ষেত্রে যদি এসডিজির কোনো লক্ষ্য থেকে থাকে তাহলে সেটাকে আমাকে সুশাসন পড়ার সময় গুরুত্ব দিতে হবে। যেমন এসডিজির 17টা লক্ষ্যে 16তম লক্ষ্যে আছে শান্তি ও ন্যায় বিচার। এসডিজির 17টা লক্ষ্যের মধ্যে 16তম লক্ষ্যে আছে শান্তি ও ন্যায় বিচার। শান্তি ও ন্যায় বিচার এরকম করে আসতে পারে যে শান্তি ও ন্যায় বিচার এসডিজির কততম লক্ষ্য? 16তম লক্ষ্য। তাহলে আমাদের সুশাসন পড়ার সময় এই লক্ষ্যটাকে গুরুত্ব দিতে হবে। আবার প্রত্যেকটা লক্ষ্যই গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে লাগবে, ইন্টারন্যাশনাল বিষয়াবলীর ক্ষেত্রে লাগবে। এই জন্য সবগুলো লক্ষ্যই আমার পড়তে হবে, কিন্তু সুশাসনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য 16তম লক্ষ্য। ই গভর্নেন্স কী জিনিস? ই গভর্নেন্স একটু কথা বলি, কারণ সুশাসনের সাথে ই গভর্নেন্স ওতপ্রোতভাবে জড়িত। ই গভর্নেন্স বলতে বোঝায় ইলেকট্রনিক গভর্নমেন্ট। ই গভর্নেন্স বলতে বোঝায় ইলেকট্রনিক গভর্নমেন্ট, তার মানে তথ্য প্রযুক্তি বেসড গভর্নমেন্ট। আমি যদি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে, বর্তমান যে করোনার কারণে সরকার টোটালি ই গভর্নেন্সে ঢুকে গেছে, কারণ এখন যত মিটিং হচ্ছে, যত প্রধানমন্ত্রীর যত ভাষণ হচ্ছে, যত উদ্বোধন হচ্ছে, সব কিছু কিন্তু ইলেকট্রনিক্সের মাধ্যমে। আর এই ধরনের গভর্নমেন্টকে বলা হয় ই গভর্নেন্স। ই গভর্নেন্সের সুবিধা কি? এখানে স্বচ্ছতা থাকে। ই গভর্নেন্সের মাধ্যমে মানুষ যে কোনো ওয়েবসাইটে ঢুকে প্রত্যেকটা মিনিস্ট্রির কার্যক্রম দেখতে পারে, তাদের এজেন্ডা দেখতে পারে, তাদের প্রত্যেকটা প্রজেক্টের কতটা ফলপ্রসূ হয়েছে সেটা দেখতে পারে। প্রত্যেকটা প্রজেক্ট চালু হলে সেটার কতগুলো ব্যাড কমেন্টস আছে, কতগুলো তাদের পক্ষে কমেন্টস আছে, এগুলো দেখা যায়। অথবা কখনো যদি জরিপ হয়, সেই জরিপের কতগুলো পক্ষে মতামত আছে, কতগুলো বিপক্ষে মতামত আছে, এগুলো সরাসরি দেখা যায়। এই জন্য এখানে স্বচ্ছতা বেশি থাকে, জবাবদিহিতা বেশি থাকে। স্বচ্ছতা জবাবদিহিতা যদি বেশি থাকে তাহলে সেখানে দুর্নীতির সুযোগ কম থাকে। আমাদের কিন্তু একটা প্রশ্ন আসছে যে কোনটির মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব? একটা প্রশ্ন পরীক্ষায় আসছে যে কোনটির মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব? সেটা হচ্ছে ই গভর্নেন্সের মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। তাহলে ই গভর্নেন্স সম্পর্কে আমাদের সুশাসন পড়ার সময় একটু গুরুত্ব দিতে হবে, এবং ই গভর্নেন্স সম্পর্কে যতগুলো লেখাপড়া ই গভর্নেন্সের সাথে জড়িত সেগুলো একটু ভালো করে পড়তে হবে। ই গভর্নেন্সের সাথে কিছু বিষয় জড়িত আছে, যেমন আমি দিতে চাচ্ছিলাম যেগুলো অ্যাক্সেস টু ইনফরমেশান, A2I। আমরা বিভিন্ন মিনিস্ট্রির মোবাইলটা আমাদের ডিসকানেক্ট হলো। অ্যাক্সেস টু ইনফরমেশন A2I কী জিনিস? আবার PPP কী জিনিস? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি এগুলো নিয়ে একটু কথা বলি, যে ই গভর্নেন্স নিয়ে কথা বলতেছি। ই গভর্নেন্স নিয়ে যেহেতু কথা বলতেছি, সেহেতু আমাদের ই গভর্নেন্স নিয়ে যে প্রশ্নগুলো আসতে পারে আমি সেগুলো একটু দিয়ে যাই। আসতে পারে যে ই গভর্নেন্সের সবথেকে সফল দেশ কোনটি? ক্লাস নিচ্ছি, কিছু বলবা? ই গভর্নেন্সের সবথেকে সফল দেশ কোনটি? USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আবার আসতে পারে ই গভর্নেন্সের সবথেকে সফল সংস্থা কোনটি? সেটা দেখাতে হবে ইউরোপীয় ইউনিয়ন। আমরা একটু ভালো করে আলাদা আলাদা করে লিখে নিই। ই গভর্নেন্সের সবথেকে সফল দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, USA। ই গভর্নেন্সের সবথেকে সফল সংস্থা ইউরোপীয় ইউনিয়ন। আবার ই গভর্নেন্সের সবথেকে সফল মহাদেশ এশিয়া। ই গভর্নেন্সের সবথেকে সফল মহাদেশ এশিয়া, সফল দেশ USA এবং সফল সংস্থা ইউরোপীয় ইউনিয়ন। এবার যদি আসি ই গভর্নেন্সের সবথেকে সফল প্রজেক্ট কোনটি বা সফল প্রকল্প কোনটি?
ই গভর্নেন্সের মধ্যে অনেকগুলো প্রকল্প বিশ্বে চালু আছে, তার মধ্যে পিপিপি একটা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পিপিপি এই প্রজেক্টটাই সব থেকে সফল ই গভর্নেন্সের ক্ষেত্রে। তার মানে ই গভর্নেন্সের সব থেকে সফল প্রকল্প হচ্ছে পিপিপি। আর পিপিপিতে যদি আসে যে পিপিপিতে সব থেকে সফল দেশ কোনটি, তাহলে ভারত আসতে পারে। যে পিপিপিতে সব থেকে সফল দেশ কোনটি, তাহলে বলতে হবে ভারত। তাহলে আমি যে কথাগুলো বললাম একটু নোট করে রাখি। পিপিতে সব থেকে সফল দেশ ভারত। এবার আসি A2I, অ্যাক্সেস টু ইনফরমেশান। অ্যাক্সেস টু ইনফরমেশন তথ্য অধিকার। বাংলাদেশের তথ্য অধিকার কিন্তু আইন হয়েছে, 40তম বিসিএসে কিন্তু আসছিল যে তথ্য অধিকার কোন ধরনের অধিকার। অনেক বইয়ে অনেক ধরনের উত্তর দেওয়া আছে, যেমন প্রফেসর সেমনায় দেওয়া আছে মৌলিক অধিকার, আবার এসে জয়কলিতে দেওয়া আছে রাজনৈতিক অধিকার। আমরা মৌলিক অধিকার বলতে গেলে, কোনো কিছুকে মৌলিক অধিকার বলতে গেলে আমাদের আগে যেতে হবে মৌলিক অধিকার কী জিনিস। আমি ওই তথ্য অধিকার পড়াচ্ছি, তো তথ্য অধিকার থেকে আমি এখানে চলে আসলাম। আমরা আবার A2Iতে ফিরবো, তথ্য নিয়ে একটু কথা বলে নিই। 40তম বিসিএসে আসছিল যে তথ্য অধিকার কোন ধরনের অধিকার, বা তথ্য পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার। তাহলে আমরা মৌলিক অধিকার বলতে চাই সংবিধানের 26 থেকে 47 নং অনুচ্ছেদের দিকে তাকাতে হবে, যে ওর মধ্যে এটা মৌলিক অধিকার রূপে লেখা আছে কিনা, যে তথ্য পাওয়ার অধিকার আছে কিনা। কিন্তু এরকম কোনো তথ্য অধিকার নামে মৌলিক অধিকারের মধ্যে লিপিবদ্ধ নেই, তাহলে আমরা এটাকে মৌলিক অধিকার বলতে পারবো না। আবার সামাজিক অধিকারও বলতে পারবো না, কারণ সমাজে আমরা যেভাবে বসবাস করি, একজনের পরিবার বলি বা একজনের তথ্য আরেকজনের তথ্য আরেকজনকে যে জানাবে এমন কোনো না। কিন্তু এই তথ্য পাওয়ার অধিকারটা কিভাবে আসছে? তথ্য পাওয়ার অধিকারটা আসছে রাজনীতির ক্ষেত্র থেকে আসছে, যে রাজনীতির করতে গেলে বা রাজনৈতিক দলগুলোর এজেন্ডাগুলোর একটা স্বচ্ছতা থাকতে হবে, বা জনগণের মধ্যে। আমরা যেমন রাজনীতি নিয়ে যখন কথা বললাম, আমাদের শাসক আর জনগণ বা নাগরিক, রাষ্ট্রের কর্তা এবং নাগরিক, এই কথাটা যখন জড়িত থাকবে তখন অবশ্যই মনে করতে হবে সেটা রাজনীতির সাথে জড়িত। আমাদের প্রত্যেকটা নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আছে সরকারের কাছ থেকে, তথ্য পাওয়ার অধিকার আছে সরকারের কাছ থেকে, প্রত্যেকটা মিনিস্ট্রির কাছ থেকে, সরকারের প্রত্যেকটা প্রজেক্টের কাছ থেকে আমাদের তথ্য পাওয়ার অধিকার আছে। তাই তথ্য পাওয়ার অধিকারটা কিন্তু এইখান থেকে আসছে, যে আমাদের শাসক এবং শাসিতের থেকে, বা আমাদের যারা ক্ষমতায় আছে এবং আমরা নাগরিক, আমাদের নাগরিকের প্রত্যেক কিছু তথ্য পাওয়ার অধিকারটা আসছে। এই জন্যই তথ্য পাওয়ার অধিকারটা যদি সঠিকভাবে দেখাতে হয় তাহলে বলতে হবে এটা একটা রাজনৈতিক অধিকার। তাহলে আমাদের যদি পরবর্তীতে পরীক্ষায় আসে তথ্য পাওয়ার অধিকার কেমন, তাহলে বলতে হবে রাজনৈতিক অধিকার। এবার আমরা A2Iতে ফিরে আসি। A2I, ছোটো হাতের A2 আর I। এতে হচ্ছে অ্যাক্সেস, আর টুতে টু, আর আইতে ইনফরমেশান, মানে তথ্য পাওয়ার অধিকার। এই অ্যাক্সেস টু ইনফরমেশানের উদ্দেশ্য কী? প্রত্যেকটা মিনিস্ট্রির ওয়েবসাইটের নিচে দেখা যায় যে A2I লেখা আছে। এই অ্যাক্সেস টু ইনফরমেশনের উদ্দেশ্যটা কী? আমরা জানি যে সরকার একটা রূপকল্প দিয়েছে, রূপকল্প 2021, মানে 2021 সাল নাগাদ কিছু লক্ষ্য সরকার এজেন্ডা সামনে রেখে এগুলো পূরণ করার চেষ্টা করতেছে। এটাকে বলা হয় রূপকল্প 2021। এই রূপকল্প 2021 বাস্তবায়নের উদ্দেশ্যে এই অ্যাক্সেস টু ইনফরমেশনকে চালু করছে, তথ্য অধিকারটাকে। তাহলে অ্যাক্সেস টু ইনফরমেশনের উদ্দেশ্য হচ্ছে রূপকল্প 2021কে বাস্তবায়ন। একটু ভালোভাবে মনে রেখে যে অ্যাক্সেস টু ইনফরমেশনের উদ্দেশ্য হচ্ছে রূপকল্প 2021 বাস্তবায়ন। এই অ্যাক্সেস টু ইনফরমেশনের নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি, বা নিয়ন্ত্রণকারী কার্যালয় কোনটি? এই অ্যাক্সেস টু ইনফরমেশন তথ্য পাওয়ার যে অধিকারটা, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়। যদি বলা হয় যে অ্যাক্সেস টু ইনফরমেশনের নিয়ন্ত্রক কে বা নিয়ন্ত্রণকারী কার্যালয় কোনটি, তাহলে বলতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়। অ্যাক্সেস টু ইনফরমেশনের প্রথম প্রকল্প চালু হয় কত সালে? আসতে পারে যে অ্যাক্সেস টু ইনফরমেশনের প্রথম প্রকল্প চালু হয় কত সালে? 2007 সালে। অ্যাক্সেস টু ইনফরমেশনের দ্বিতীয় প্রকল্প চালু হয় 2012 সালে। অ্যাক্সেস টু ইনফরমেশনের দ্বিতীয় প্রকল্প চালু হয় 2012 সালে। আবার অ্যাক্সেস টু ইনফরমেশনের সহায়তায় রয়েছে কোন কোন সংস্থা? আসতে পারে যে অ্যাক্সেস টু ইনফরমেশনের সহায়তা রয়েছে কোন কোন সংস্থা? UNDP এবং USAID। একটু ভালো করে আমরা লিখে নিই যে অ্যাক্সেস টু ইনফরমেশনের সহায়তায় রয়েছে UNDP এবং USAID, দুটো আন্তর্জাতিক সংস্থা। এবার সুশাসন নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।
যে সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থার ধারণাকাল, এ নিয়ে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। এবং প্রত্যেক বিসিএসে 136-এ আসছে, 37-এ আসছে, 38-এ, 40-এ আসছে কিনা আমি দেখি, 40-এ মনে হয় আসে না এখান থেকে, কিন্তু 36-এ আসছে, 35-এ আসছে, 37-এ আসছে। এই ধরনের কোশ্চেন আসে যে বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে কত সালে ধারণা প্রকাশ করে বা কত সালে তাদের এজেন্ডা প্রকাশ করে। আমরা একটু এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে নিই। প্রথমে লিখি বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ধারণা প্রকাশ করে 1989 সালে। বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ধারণা প্রকাশ করে 1989 সালে। এবার লিখি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসন সম্পর্কে ধারণা প্রকাশ করে 1995 সালে। একটু এক এক করে লিখে নিই। 89 গেল বিশ্বব্যাংক, 95 গেল এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবার লিখি আইএমএফ। যদি আসে যে আইএমএফ সুশাসন সম্পর্কে ধারণা প্রকাশ করে কবে? 1996 সালে। একটু পর পর সাজাই দিই। বিশ্বব্যাংক, 95 সালে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 96 সালে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবার যদি আসে ইউএনডিপি, ইউএনডিপি সুশাসন সম্পর্কে ধারণা প্রকাশ করে কত সালে? 1997 সালে। তাহলে 96, 98 সালে আরও একটা আছে আইডিএ। আইডিএ কি? বিশ্ব ব্যাংকের একটা সফট লোন উইন্ডো। এটাও পরীক্ষায় আসে যে আইডিএ কী জিনিস? বিশ্ব ব্যাংকের একটি সফট লোন উইন্ডো। তাহলে যদি আসে সিরিয়ালি আমি একটু সাল অনুযায়ী বলি। 89 সালে বিশ্ব ব্যাংক, 95 সালে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 96 সালে আইএমএফ, 97 সালে ইউএনডিপি এবং 98 সালে আইডিএ। এটা হচ্ছে এই সুশাসনের ধারণাকাল পর্যায়ক্রমে বললাম। আমরা একটি সুশাসন সম্পর্কে আরও কিছু ধারণা আমাদের ক্লিয়ার করতে হবে। তা হচ্ছে সুশাসনের উপাদান নিয়ে, সুশাসনের বিভিন্ন উপাদান নিয়ে আসে যে জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কয়টি? আমাদের আসবে জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কয়টি? আমরা একটু লিখে নিই যে জাতিসংঘের মতে সুশাসনের উপাদান 8টি। আবার আসে যে ইউএনডিপি এর মতে সুশাসনের উপাদান কয়টি? ইউএনডিপির মতে 9টি। তাহলে একটু খেয়াল করে শুনি। ইউনাইটেড নেশন বা জাতিসংঘের মতে সুশাসনের উপাদান 8টি, ইউএনডিপির মতে 9টি। আবার একজন অর্থশাস্ত্রবিদ আছে, ভারতীয় অর্থশাস্ত্রবিদ কৌটিল্য, তার একটি গ্রন্থ আছে অর্থশাস্ত্র নামে। অর্থশাস্ত্রে সে আবার সুশাসনের উপাদান সম্পর্কে আলোচনা করছে। তার গ্রন্থে সে সুশাসনের উপাদান সম্পর্কে বলছে 4টি। তাহলে যদি আসে যে কৌটিল্যের মতে কয়টি বা অর্থশাস্ত্র গ্রন্থ মতে কয়টি, তাহলে বলতে হবে 4টি। তাহলে 3টি বললাম। জাতিসংঘ 8টি, ইউএনডিপি হচ্ছে 9টি, আর কৌটিল্য বা অর্থশাস্ত্র গ্রন্থ মতে 4টি। এবার আসি বিশ্ব ব্যাংকের মতে কয়টি? WB, ওয়ার্ল্ড ব্যাংকের মতে সুশাসনের উপাদান 6টি। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান 6টি। এবার আসি UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, মানে বিশ্ব শরণার্থী সংস্থা। বিশ্ব শরণার্থী যে সংস্থা রয়েছে তাদের মতে সুশাসনের উপাদান 5টি। তাহলে UNHCR, বিশ্ব ব্যাংকের মতে 6টি, UNHCR এর মতে 5টি। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে 4টি। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে 4টি। আর আছে আমাদের আইডিএ, বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো। আইডিএর মতে আবার সুশাসনের উপাদান 4টি। তাহলে এই যে কতগুলো উপাদান বললাম, এই উপাদানগুলো একটু পরীক্ষায় খেয়াল রাখতে হবে। এগুলো আমাদের হর হামেশা আসে অনেক বেশি। আমাদের পরীক্ষায় আরও আসতে পারে যে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণ করা হয় কবে? ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণ করা হয় কবে? 2009 সালে। যেহেতু সুশাসন নিয়ে কথা বলতেছি, আমাদের ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রশ্ন হবে। ডিজিটাল বাংলাদেশের প্রকল্প গ্রহণ করা হয় কবে? 2009 সালে। আমি একটু ক্লাস শেষের দিকে যাব, আমি একটু হাইলাইটস করে যাই আমাদের কোন জিনিসগুলো আমাদের অবশ্যই দরকার। আমাদের সুশাসন সম্পর্কে একটি বিখ্যাত উক্তি আছে। আমাদের যেহেতু কালকে পরীক্ষা হবে, আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিয়ে যেতে হবে, কারণ সব এক ক্লাসের মধ্যে সব শেষ করা সম্ভব না।
তার মধ্যে কিছু কিছু জিনিস বলে যায় যে আমলাতন্ত্রের, একটু আগে বলছিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের জনক হচ্ছে মন্টেস্কু, কিন্তু আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্র নিয়ে কথা বলছি, নিয়ে কথা বলছি, রাষ্ট্রের স্তম্ভ নিয়ে কথা বলছি, শক্তিশালী স্তম্ভ কোনটি সেটা নিয়ে কথা বলছি। আমি একটু দেখে যাই আমাদের কী কী আমরা স্কিপ করে যাচ্ছি। আমি যে জিনিসগুলো দিতে চেয়েছিলাম সেগুলো সব দেওয়া হয়েছে কিনা। কল্যাণমূলক রাষ্ট্র বলছি, প্লেটো, অ্যারিস্টটল। সুশাসন সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদ আছে সেটা বলছি। নাইপাল নিয়ে কথা বলছি, সুশাসনের উপাদান নিয়ে কথা বলছি। আমি আজকে যে বিষয়গুলো দিতে চেয়েছিলাম তার অধিকাংশ জিনিসগুলোই আমি দিয়ে ফেলছি। তারপরও আমরা আর অল্প একটু আলোচনা করে শেষ করব। আমরা বলছিলাম ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমাদের অনেক এসও প্রবন্ধ লিখতে আসতে পারে। আমাদের প্লিজ জন্য শুধু মনে রাখতে হবে যে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাংলাদেশ গ্রহণ করে 2009 সালে। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নিয়ে ডিটেলস পড়তে হবে। আমাদের জবাবদিহিতা, স্বচ্ছতা নিয়ে পড়তে হবে। আমাদের সুশাসনের মধ্যে একটা কথা আছে যে সুশাসনের পূর্ব শর্তের মধ্যে অনেকগুলো কথা থাকে, যেমন গণতন্ত্র থাকে। গণতন্ত্র কী জিনিস আমরা জানি। গণতন্ত্রের মধ্যে আবার আসতে পারে যে প্রত্যক্ষ গণতন্ত্র কী জিনিস আর পরোক্ষ গণতন্ত্র কী জিনিস। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সরাসরি ভোট, আর পরোক্ষ গণতন্ত্র হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের মধ্যে ভোট। প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্রের মধ্যে ডিটেলস পার্থক্য রয়েছে। যেমন আমাদের দেশে যে গণতন্ত্র রয়েছে সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র রয়েছে কোন দেশে? প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীনকালে ছিল গ্রিসে। এবং বর্তমানে আছে সুইজারল্যান্ডে। আমরা যদি লিখতে চাই লিখতে পারি। গণতন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, একটা পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র প্রাচীনকালে ছিল গ্রিসে এবং বর্তমানে আছে সুইজারল্যান্ডে। এবং আমাদের দেশে যে গণতন্ত্র চালু আছে সেটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। যেমন আমাদের দেশে সরাসরি যে ভোটগুলো সিদ্ধান্ত গ্রহণ হয় সেটাকে আমরা গণভোট নামে চিনি। যেমন বাংলাদেশে গণভোট হয়েছে 3 বার। আমাদের পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশে গণভোট হয়েছে কয়বার, এবং আসতে পারে নিচের কোন সালে বাংলাদেশে গণভোট হয়েছিল। সালগুলো একটু মুখস্থ রাখি, 77, 85 এবং 91। আমরা আবারও শুনি যে সরাসরি ভোটের মাধ্যমে যে নির্বাচন হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। আমাদের দেশে প্রত্যক্ষ গণতন্ত্র নেই, পরোক্ষ গণতন্ত্র। আমরা প্রতিনিধি বাছাই করার মাধ্যমে আমরা গণতন্ত্রকে চালু রাখি। আর যদি গণভোট সম্পর্কে প্রশ্ন আসে তাহলে বলতে হবে বাংলাদেশে গণভোট হয়েছে 3 বার। সেটা হচ্ছে 1977 সালে একবার, 1981 সালে একবার, এবং 1991 আর 1985 সালে একবার। এই 3 বার বাংলাদেশে গণতন্ত্র হয়েছে। সুশাসনের মধ্যে আরও যে জিনিসগুলো পড়তে হবে আমি একটু বলে যাই। আমাদের দেশে যতগুলো আইন আছে, যৌতুক নিরোধ আইন, বাল্যবিবাহ আইন, তারপরে অ্যাসিড নিক্ষেপের আইন, মানব পাচার আইন, এই যত ধরনের আইন আছে এই আইন সম্পর্কে একটু খুঁটিনাটি পড়তে হবে। তারপরে কিশোর সংশোধন প্রতিষ্ঠান নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি, আমি অতগুলো সব বলা সম্ভব না, আমি একটু সাজেশন আকারে বলে যাচ্ছি যে এইগুলো আসতে পারে। কিশোর অপরাধী থেকে অনেক প্রশ্ন আসছে। কিশোর অপরাধের বয়সসীমা কত? সেটা হচ্ছে 7 থেকে 16 আসতে পারে। কিশোর অপরাধীদের বয়সসীমা কত বা কিশোরীদের বয়সসীমা কত? সেটা হচ্ছে 7 থেকে 16। আবার আসতে পারে বাংলাদেশে কিশোর সংশোধন প্রতিষ্ঠান কয়টি? সেটা বলতে হবে বাংলাদেশে কিশোর সংশোধন প্রতিষ্ঠান 3টি। যেমন জাতীয় কিশোর সংশোধন প্রতিষ্ঠান আছে টঙ্গী গাজীপুরে। জাতীয় কিশোর সংশোধন প্রতিষ্ঠান টঙ্গী গাজীপুর, এটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। আবার আসতে পারে জাতীয় কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোনটি? সেটা হচ্ছে কোনাবাড়ি গাজীপুর। একটু খেয়াল করে দেখি, একটা হচ্ছে কিশোর প্রতিষ্ঠান সেটা হচ্ছে টঙ্গী গাজীপুর, আর একটা হচ্ছে কিশোরী সংশোধন প্রতিষ্ঠান সেটা হচ্ছে কোনাবাড়ি গাজীপুর। কোনাবাড়ি গাজীপুরের কিশোরীটা পরে, কিশোরটা আগে। কিশোরটা বলছি 1978 সালে, আর কিশোরীটা 2003 সালে। আরও একটা প্রতিষ্ঠান আছে, সেটার নাম কি একটু দেখি, কিশোর সংশোধন কেন্দ্র। সেটা হচ্ছে কিশোর সংশোধন কেন্দ্র, সেটা হচ্ছে পুলেরহাট। একটু ভালো করে এই জিনিসগুলো ক্লিয়ার করে, এটা পরীক্ষায় আসে। যদি পরীক্ষায় আসে কিশোর সংশোধন প্রতিষ্ঠান, জাতীয় কিশোর সংশোধন প্রতিষ্ঠান কোথায়, তাহলে বলতে হবে টঙ্গী গাজীপুর, এটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। আবার যদি বলে জাতীয় কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায়, কোনাবাড়ি গাজীপুর, এটি প্রতিষ্ঠিত হয় 2003 সালে। আবার আসতে পারে কি বললাম, জাতীয়, একটু দেখি, কিশোরী সংশোধন প্রতিষ্ঠান 3টি মোট। কিশোর সংশোধন কেন্দ্র, যদি কেন্দ্র বলে সেটা হচ্ছে পুলেরহাট যশোর। কিশোর সংশোধন কেন্দ্র বললে। জাতীয় 2টা,
একটা আছে জাতীয় কিশোর সংশোধন প্রতিষ্ঠান, জাতীয় কিশোরী সংশোধন প্রতিষ্ঠান, আর একটা আছে কিশোর সংশোধন কেন্দ্র। কিশোর সংশোধন কেন্দ্রটা হচ্ছে ফুলেরহাট, যশোর, সেটা 1985 সালে। তাহলে আমাদের যদি এক কথায় আসে কিশোর সংশোধন প্রতিষ্ঠান কয়টি, তাহলে এই তিনটির কথাই বলতে হবে। একটা জাতীয় কিশোর সংশোধন প্রতিষ্ঠান, একটা জাতীয় কিশোরী সংশোধন প্রতিষ্ঠান, আর একটা আছে কিশোর সংশোধন কেন্দ্র। একটা টঙ্গী গাজীপুর, একটা কোনাবাড়ি গাজীপুর, আর একটা আছে ফুলেরহাট যশোর। একটা 1978 সালে, একটা 2003 সালে, আর যশোরেরটা হচ্ছে 1985 সালে। আবার শিশু অধিকার নিয়ে আসতে পারে, সুশাসনের মধ্যে শিশু অধিকার নিয়ে অনেক একটা চ্যাপ্টার আছে। শিশু অধিকার সনদ নিয়ে কথা বলতে পারে, আসতে পারে শিশু অধিকার সনদ স্বাক্ষরিত হয়েছে কবে, 1989 সালে। আবার আসতে পারে যে শিশু অধিকার সনদের মধ্যে শিশুদের বয়স সীমা কত, তাহলে বলতে হবে 0 থেকে 18 বছর। শিশু অধিকার সনদ, ওখান থেকে যদি প্রশ্ন করে আসতে পারে শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের বয়স সীমা কত, 0 থেকে 18 বছর। আবার আসতে পারে শিশুদের মৌলিক অধিকার কয়টি, আমাদের বড়দের মৌলিক অধিকার কিন্তু 18টি। এবং একটু আগে বলছিলাম যে মৌলিক অধিকারের সীমা হচ্ছে সংবিধানের 3য় ভাগে 26 থেকে 47 নং অনুচ্ছেদে যতগুলো অধিকারের কথা বলা আছে সেগুলো মৌলিক অধিকার। কিন্তু আমাদের বড়দের মৌলিক অধিকার 18টি, কিন্তু শিশুদের মৌলিক অধিকারের কথা বলতে হবে 5টি। কোন 5টি? আমাদের সংবিধানের 15 নং অনুচ্ছেদে যে 5টিকে মৌলিক প্রয়োজন বলা হয়েছে শিশুদের মৌলিক অধিকার, ওই 5টি, এবং সেটা শিশু অধিকার সনদ অনুযায়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওই 5টি মৌলিক অধিকার। আবার আসতে পারে শিশু অধিকারের ধারা আছে কয়টি, 54টি। আমি এই আইনগুলো একটু বলে যাচ্ছি, বলছি যে কী কী আইন পড়তে হবে। বাল্য বিবাহ নিয়ে পড়তে হবে, মানব পাচার নিয়ে পড়তে হবে। আমরা এই আইনগুলো একটু পড়বো যে কোন আইন কত সালে পাস হয়, কত সালে সংশোধন হয়, কোন আইনের কতগুলো ধারা আছে সুশাসনের মধ্যে, এগুলো আমাদের পড়তে হবে। আমরা যে প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম, আগামী দিন যদি পরীক্ষা হয় এর ভিতর থেকেই প্রশ্ন হবে। যারা ক্লাস করছে বা নোট করছে তারা আশা করি সকল প্রশ্নের অ্যান্সারই দিতে পারবে। আমাদের নৈতিকতা মূল্যবোধের বেসিক আইডিয়া আমরা ক্লিয়ার করছি, এই সুশাসনের বেসিক আইডিয়া আজকে ক্লিয়ার করলাম। আর সুশাসনের বাদ বাকি জিনিসগুলো মুখস্থ কিছু জিনিস, যদি আমার পুরাতন কারোর কাছে নোট থাকে আমরা একটু নোট করে নিব। যতদিন না সরাসরি দেখা হয়, সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হলে আমরা অনেক কিছু আরও নোট করাই দিব। অনেক সংজ্ঞা ছিল, সংজ্ঞাগুলো আসলে অনলাইনে দেওয়া সম্ভব না, তো এই জন্য সব যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত ছিল সেগুলো দিয়েছি। আর পরবর্তীতে যদি ক্লাস হয় নৈতিকতা মূল্যবোধ সুশাসন আমি মোটামুটি শেষ করাই দিয়েছি বলা যায় সাজেশন আকারে। পরবর্তীতে যদি ক্লাস আসি তাহলে ভূগোল ক্লাস যদি কোথাও বাকি থাকে সেটা নিয়ে আসবো, আবার দেখা হবে। তবে এই করোনাকালীন সময়ে আমাদের পড়ালেখা থেকে যারা দূরে আছে তারা যে কত বড় লসের মধ্যে পড়বে তারা নিজেও আইডিয়া করতে পারতেছে না যে কতটা লসের মধ্যে তারা পড়বে। করোনা শেষ হলেই আশা করি, যাই হোক ক্লাস শেষ করবো। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক কথা বলতে গেছিলাম যে এই করোনার আগামী মাসে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নোটিশ আসবে, আর শিখলে আমাদের 41তম পিলি নিয়েও নোটিশ আসবে। সুতরাং যারা এই করোনাকালীন সময় বসে বসে সময় কাটিয়েছে তারা কিন্তু চরম বিপদে পড়বে। আমরা যারা অনলাইনে ক্লাস করলেও মোটামুটি পড়ার চেষ্টা করতেছি, মোটামুটি নোট করার চেষ্টা করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ঠিকমতো লেখাপড়া করো এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুত হও। আজকের লাইভ ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।